তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এবার 14ই আগস্ট রাতে সঙ্গীর ফোনটা যখন রাখা হলো, তারপরে কি হয়েছিল না হয়েছিল সেগুলো এবার পুরোপুরি ক্লিয়ার করি। ফোনটা রাখার পরে তারপরে আমার ফোন থেকে সুদীপ্তর নাম্বারটা নিয়ে আমার বাবা মাকে দিয়ে দিল তোমাদের চালাচুর দাদা। ফোন করে সুদীপ্তর সাথে কথা বললো যে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারটুকু তো আমি জানি না, কারণ তাদের মধ্যে কি কথা হয়েছে। আচ্ছা, তখন সেই মুহূর্তে তোমাদের চালাচুর দাদা আমাকে বললো, তুই কি ফোন করবি তাকে? ফোন করবি করে তুই বলবি না আমি বলবো? তো সে এরকম ভাবে আর কি, এটা তো আমি ঠান্ডা মাথায় বলছি, সেটা একেবারে গরমে গরমে বলছিল। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে আমি ওকে বলে দিচ্ছি ফোন করে। আর তখন যেহেতু নিচের ঘরে সবকিছু হচ্ছিল, তো আমি বললাম সেখানে যে এখানে কথা বললে পাশে মা বাবা আছে, তো সেখানে জানতে পারবে, শুনতে একটা বাজে ব্যাপার হবে। তো সেখানে আর কি বলা হলো যে চলো ছাদে যাই। দুজনে যাচ্ছিলাম, যেতে যেতে এবার হঠাৎ করে তোমাদের চালাচুর দাদা বলছে যে তুই যা, আমি আসছি, আমি একটু মাইনাস করে আসছি, ঠিক আছে? তো আমি আর কি সিঁড়িতে উঠতে গিয়েও দাঁড়িয়ে আছি যে আসুক, তারপর আমি ফোন করবো, তার সামনেই কথা বলবো, কারণ আমি তাকেও শোনাতে চাই যে হ্যাঁ, যে আমি যে জিনিসটা স্টপ করতে চাইছি সেটা একদম সত্যি করে, কোনো এর মধ্যে লুকানো ছুপানোর কোনো ব্যাপার নেই। তো যাই হোক, যথারীতি আমি সিঁড়িতে দাঁড়িয়েই আছি, কিন্তু সে আসছে না। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন দেখছি যে তোমাদের গুণধর দাদা আসছে না, তাও কেমন 8-10 মিনিট আর কি দাঁড়িয়ে আছি, আমি দেখছি আসছে না। তো তখন দেখছি যে হঠাৎ আমার ফোনে সুদীপ্ত সরকার আর কি কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে, 3-4 বার ও ফোন করেছে। তবে আমি কলটা রিসিভ করিনি, যেহেতু আমি আর কি তার সামনেই কথা বলবো বলেছি। তো যাই হোক, ও যেহেতু আসছে না, আমি হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি আর সুদীপ্তকে ফোন করলাম। তো কলটা রিসিভ হওয়ার পরেই সুদীপ্ত বললো যে কি পাগলামো করছিস, তুই সুসাইড করছিস কিসের জন্য? সবকিছুর মানে কি মরে যাওয়া? তাই বলছি তোকে এইসব কথা কে বলছে? তখন বলছে যে আমি যখন তোর মা বাবার সাথে কথা বলছি, তখন তোর বাড়ির আরেকটা ফোনে সে মানে তোর হাজবেন্ড ফোন করে বলছে যে টিনা ছাদে গেছে সুসাইড করার জন্য। তখন আমি তাড়াতাড়ি করে তাদের ফোনটা কেটে সঙ্গে সঙ্গে তোকে ফোন করি, তুই ফোন ধরছিস না। তো আমি তাকে বললাম যে দেখ, এসব কিছুই না, ঠিক আছে? আমি এখন যে কথাগুলো বলছি আশা করছি তুই রাখবি। তো আমি তোকে বলেছিলাম যে কোন রকম যদি সিচুয়েশন আসে, তো আমি যখন তোকে স্টপ করতে বলবো সবকিছু, তখন কিন্তু স্টপ করবি, তুই আমাকে কথা দিয়েছিস। তো সেই হিসাবেই আর কি কথা হয়েছিল। তো যাই হোক, তো সেখানে বললো হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে মানলাম, কিন্তু তুই এইভাবে নিজেকে শেষ করে দিস না। তখন আমি তাকে বলি যে না, এসব চিন্তা ভাবনা আমার মাথার মধ্যেও নেই, আর তুইও যেন এই চিন্তা ভাবনাগুলো নিজের মনের মধ্যে আনবি না, ঠিক আছে? তো সেখানে সুদীপ্ত আমাকে বললো যে দেখ, আমাকে তুই এই কাজটা করবি না তো, যে আমাকে দূরে সরিয়ে দিয়ে তখন তুই নিজে সুসাইড করবি, নিজের জীবনটা শেষ করবি। তখন আমি ওকে বললাম যে যদি এরকম কোনো পরিস্থিতি আসে, তাহলে আমিও বাড়ি যাব আর তুইও বাড়ি আসিস, যদি কিছু করতে হয় তাহলে দুজনে একসাথে করবো। তো সেই কথাটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম যে সিঁড়ি দিয়ে তোমাদের গুণধর দাদা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আর গোপ্রোটাকে হাতে নিয়ে রেকর্ডিংটা অন করে তখন আসছে। আমি তো মানে একেবারে হতভম্ব যে কি হচ্ছে ব্যাপারটা। তখন সে বলছে যে দেখো, টিনা এরকম প্রেম করতে গিয়ে ধরা পড়েছে, হ্যাঁ, তো সেগুলো আর কি ক্যামেরায় রেকর্ড করছে, সে ওই ভিডিওগুলো তার কাছে আছে। ঠিক না পেরে আমি বাধ্য হয়ে বললাম যে তুমি এতটা নিচু মন মানসিকতার মানুষ, তবে যে তুমি নিজের বউকে তো এই 5টা বছর ধরে বেঁচে খাচ্ছ, হ্যাঁ, তো এই জিনিসগুলো জানার পরে এগুলো আবার ভিডিও রেকর্ডিং করে রাখছো, যে বলছো পরে আর কি কাজে লাগবে। তাহলে এই জিনিসটাও তুমি রেকর্ড করে রাখো যেভাবে বউকে মেরেছো। তো তখন দেখবে, আমি জানি না ভিডিও ক্লিপটা এডিট করবে কি নাকি ফুল রেকর্ডটা ছাড়বে। তো তখন যদি সেই জিনিসগুলো দেখায়, তাহলে আমার এই কথাগুলোর সাথে সেই কথাগুলো মিলিয়ে নিল, আমার হাতে যা কাটার দাগ আছে সবই আর কি বোঝা যাচ্ছে ক্যামেরাতে। তো যাই হোক, তখন আর কি সুদীপ্ত আমার সাথে কলে ছিল। তখন আমি সুদীপ্তকে বললাম যে ফোনটা রাখ, এরকম ব্যাপার, সে এরকম ক্যামেরা নিয়ে এসে ভিডিও করছে। ফোনটা রেখে তখন আমি আর কি আমার হাত থেকে ফোনটা রেখে সিঁড়ির ধাপে রেখে আমি অন্যদিকে চলে গেছি। সে ভিডিও করছে বলে আমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিয়েছি। সেই মুহূর্তে আর কি আমার ফোনটা যেহেতু সিঁড়ির ধাপে রাখা ছিল, সেখান থেকে সে ফোনটা নিয়ে নিজের পকেটে রেখে দেয়। সেইখান থেকেই ফোনটা তার কাছে, ঠিক আছে? ওই 14ই আগস্ট ওই রাতে শেষ কথা তার সাথে আমার, তারপরে আর কোনো কথা হয়নি। এবার যাই হোক, যথারীতি সেই জিনিসটা হয়ে যাওয়ার পরে ফোনটা যখন সে পেয়ে গেছে,
গেছে তখন ক্যামেরাটা অফ করে ক্যামেরাটা পকেটের মধ্যে ভরে তখন আমাকে রীতিমতো নিয়ে যাওয়া হলো একদম ছাদের ধারে মানে কার্নিশের ওখানে। ঠিক আছে, তো বলছে কি যে এবার এখান থেকে তোকে ফেলে দেবো। তাহলে কিরকম চালাক চতুর কিরকম প্ল্যান মাফিক কাজটা করেছে সেটা দেখো। যে আমার বাড়িতে ফোন করে বলছে যে তোমাদের মেয়ে ছাদে চলে এসেছে, সুসাইড করবে, আর তার প্ল্যানটা ছিল কি আমার বাবা মাকে সেটা জানিয়ে সে মার্ডার করবে, তাই তো? তাহলে কি হলো, আমার বাবা মাকে তো জানানো হয়ে গেল যে তোমার মেয়ে ওখান থেকে যদি ফেলেও দেয় তাহলে আমার বাবা মা জানতে পারলো যে না, মেয়ে নিজের ইচ্ছায় সুসাইড করেছে। এরকম প্ল্যান খাটানো হয়েছে। তো সেইখানে রীতিমতো আমার আর তার সাথে ধস্তাধস্তি শুরু হয়। ঠিক আছে, আবারও তো তারপরে আমি তাকে মানে জোর করে একটা ধাক্কা মেরে সোজা চলে আসি তাড়াতাড়ি করে নিচের ঘরে। নিচের ঘরে চলে এসে আমি দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে আমি কিন্তু সারা রাত ঘরের মধ্যেই ছিলাম। তো এবার সেদিন রাতেও তো খাওয়া দাওয়া নেই, তারপরের দিন সকালেও কেউ খাওয়ার জন্য বলেনি, এমনকি দুপুরেও না। যার কারণে আমি নিজের জন্য ভাত বাড়তে গেছি রান্নাঘরে। তখন সঙ্গে সঙ্গে তার মা দৌড়ে গিয়ে বলছে যে যখন আর কি আমি হাড়ি থেকে ভাত বাড়ছি তখন বলছে যে তোর কোন মুখে খাওয়া মারাই রে, তোর কোন মুখে খাওয়া মারাই বাল বেটি, তোর মুখে তো এখন শুধু বিষ বিষ দিতে হবে। তো তখন আমি তার মুখের উপরে একটা কথা বলেছিলাম যে এইবারের ভাতের চালের হকও কিন্তু আমার আছে। এখানে সে সেগুলো শুনতে পেয়েছে। ঠিক আছে, তোমাদের গুণধর দাদার কথা বলছি। ভাতের থালাটা রান্নাঘরে রেখে আমি চলে আসলাম আমাদের ঘরে। তখন তার মার সাথে যে তার কি কথা হয়েছিল না হয়েছিল সেটুকু আমি জানি না। সেই ওই টাইমটুকুর মধ্যে সঙ্গে সঙ্গে আর কি সে তো তেড়ে মেরে একেবারে রেগে চলে আসলো, এসে আমাকে মারধর করা শুরু করে দিল। যখন আমাকে মারছে তখন তার মা পাশ দিয়ে বলছে যে ওই মুখে চড়াস না, ওই মুখে চড়াস না, ওই মুখ আগুন দিয়ে পুড়িয়ে দে। চল, ও ভাত খাবে বলছিল না, ওই রান্নাঘরে ওই গ্যাসের আগুনেই ওর মুখ জ্বালিয়ে দেব। যথারীতি সেই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার মা ছুটে এসে আমার চুলের মুঠিটা ধরে। যখন চুলের মুঠিটা ধরে তখন বলছে যে তোর এই মুখে ভাত না, এই মুখে আজ আগুন দেবো আমি। তো তখন আমি ভয়তে তার মার হাতটা ধাক্কা দিয়ে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পরে আমি তখন তাকে বলছি শেষ পর্যন্ত তুমিও এই কাজটা করলে তোমার ছেলের সাথে, ছেলের মতো নিচে নেমে গেলে এতটাই। তো তখন দেখছি যে সে তাড়াতাড়ি করে আমার যে ফোনটা আর কি শুট করা হয়েছিল, এটা এই দুপুরের শুটটা হয়েছিল OnePlus 8T-তে। ঠিক আছে, আমার যে ফোনটা ছিল, তো সেই ফোনটার ভিডিও ক্যামেরাটা অন করে এসছে। ওমা এসে বলছে যে দেখো দেখো গতকালকে রাতের টিনার যে রূপটা দেখেছিল সেটা আবার প্রকট হয়েছে। হ্যাঁ, এখন আমাকে আর আমার মার উপরে চড়াও হয়েছে। তো সেই সব শুটগুলো তার কাছে আছে। প্রমাণ বলছিল না, প্রমাণ হলো এই জিনিসগুলো। যাই হোক, আমি তখন তাকে বললাম যে ভিডিও করছো করো, খুব ভালো কথা, কিন্তু এই আগের ভিডিওটা তো করতে পারতো যখন আমাকে মারছিলেন মা আর ছেলে মিলে। তারপরে সে রেকর্ডিংটা বন্ধ করে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই আমার মা আর দাদা ঢোকে। যখন আমার মা আর দাদা ঢোকে তখন আমি ঘরে বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদছি। আসা মাত্রই তারা দেখে যে আমি ওরকম ঘরের মধ্যে কান্নাকাটি করছি। যথারীতি তখন জিজ্ঞাসা করেছে আমাকে। তখন আমি হাউ হাউ করে মাকে জড়িয়ে ধরে বলছি যে জানো মা, তুমি যদি এই মুহূর্তে আর কি না আসতে তাহলে হয়তো আমাকে দেখতে পেতে না, কারণ তার মা এক্ষুনি বলে গেল যে সে আমাকে গ্যাস জ্বালিয়ে মুখ পুড়িয়ে দেবে। তোমাদের চালাক চতুর দাদার আর তার মা বাবার তিনজনের বক্তব্য হলো যে এবার একটা মীমাংসা করতে হবে। মানে গ্রামের ব্যাপার তোমরা জানো যে গ্রামের মোড়ল যারা থাকে তাদেরকে ডেকে এবার বাড়িতে একটা মীমাংসা করতে হবে। ঠিক আছে, তো সেরকম কথা মতো কাজ হলো। তখন আমার মা বলছে হ্যাঁ ঠিক আছে, ডাকুন আপনাদের যাকে যাকে ডাকুন। তো এবার যথারীতি তাদেরকে ডাকা হলো, ডেকে এবার কথাবার্তা বলা হচ্ছে। তো সেখানেও আমি তাদের সামনেও কিন্তু আমি আমার অন্যায়টা স্বীকার করেছি যে হ্যাঁ আমি এরকম ভুল কাজ করেছি, কিন্তু তার সাথে আমার কোনো রকম আর কি দেখা সাক্ষাৎ হয়, শুধু আর কি চ্যাটে। তো সেখানে তারাও বলছে যে দেখ আজকালকার যুগ তো এটা হয়েই থাকে, স্বাভাবিক, এটা হয়েই থাকে। তা বৌমার কাছ থেকে ফোনটা নিয়ে নে। আর আমি সেখানে একটা দাবি রেখেছিলাম যে হ্যাঁ এরপরে আমি সংসার করব চুপচাপ ভাবে, কিন্তু আমি কোনো রকম ভিডিও করব না। ঠিক আছে, সে ইনকাম করুক, ভিডিও করুক, কিন্তু আমি আর এই ইউটিউবে আসবো না। তো বললো ঠিক আছে তাই হবে। মানে যারা সালিশি করতে এসেছিল তারা বললো যে ঠিক আছে তোমার কথাই মানলাম। তো যাই হোক সেটা তো হলো, হয়ে তখন সন্ধ্যা লেগে গেছে। তো তারপরে 15ই আগস্ট যেহেতু আমার মা এসেছিল, আসার পরে তাদেরকে একবার
এবার 17ই আগস্ট সকালবেলা আমার মা বলছে যে যাই হোক সবকিছু যেহেতু চুপচাপ হয়ে গেছে, তাহলে এবার আমি মামা বাড়ি যাই আজকে বিকেলে, তারপরে আগামীকালকে মানে 18 তারিখ আমি চলে যাবো বাড়িতে। তা বললাম যে ঠিক আছে। বললো যে চুপচাপ শান্তভাবে থাক, আর কোনো কিছু করিস না, এবার হলো আসল খেলটা। ঠিক আছে, 17ই আগস্ট সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। বিকেলবেলা তখন আমার মা ওই বাড়ি থেকে বেরিয়ে গেল আমার মামা বাড়িতে। এবার সন্ধ্যাবেলা আমি বসে আমার মতো আর কি কাজবাজ করছি। এবার সে দেখছি সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছে, মানে নেশা হাফ করে ফেলেছে। ঠিক আছে, বাড়ি এসে কি করলো না করলো সেগুলো ইয়ে করে তারপরে আবার সেই কথাই তুললো যে কিরে ডিভোর্স দিবি, মানে সেই সন্ধ্যাবেলা বলছে কিরে ডিভোর্স দিবি। আমি আর কিছু বলিনি, চুপচাপ ছিলাম। ঠিক আছে, সে অনেক কিছু বলেছে, আমি চুপচাপ ছিলাম। তো সেগুলো বলে আবার যথারীতি সে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে আরো কিছুটা খেয়ে যখন নেশাটা একেবারে ফুল ফুল হয়ে গেছে, তখন অনেক রাতে আর কি বাড়ি এসছে। তখন অনেক রাতে বাড়ি এসছে, অনেক রাত হয়ে গেছে বলে আমি আমার মতো রান্নাঘরে গিয়ে দুটো খেয়ে আর কি শুয়ে পড়েছি ঘরে বিছানাতে। তো এবার সে এসে আমার পাশে এসে শুয়ে বলছে কি যে কিরে তোর নামের নাম কি, যার সাথে এত পিম্পলিতের গল্প করছিস তার নাম কি? মানে নিজেই বলছে যে তার নাম কি, আমাকে জিজ্ঞাসা করছে। আবার কিছুক্ষণ বাদে নিজেই সে বললো যে ও সুদীপ্ত না। তারপরে বলছে যে তার টাইটেলটা কি ছিল রে, মন্ডল না সরকার, মন্ডল না সরকার। তারপরে আবার নিজেই বললো। ঠিক আছে, তো তখন বলছে যে সুদীপ্ত সরকার তোকে কি কিছুই তো দিতে পারিনি, শুধু তো মেসেজে ওইসব বলেছে। তোর জন্য না একটা দারুণ অফার আছে, দারুণ অফার আছে। বলছে যে আমার বন্ধু তোর সাথে শুতে চায়, মানে আমার বলতে গিয়েও কথাগুলো বাজছে, আমার বন্ধু তোর সাথে শুতে চায়, ভালো রেট দেবে। তো তখন মাথাটা কার ঠিক থাকে বলো? তো যাই হোক যথারীতি আমি ওখান থেকে উঠে চলে আসলাম মেঝেতে, এসে একটা বিছানার চাদর পেতে শুয়ে পড়েছে। সেখানে গিয়েও সে সেই এক কথাই বলছে। তখন আমি কাঁদতে কাঁদতে উঠে বলছি কি যে দেখো তুমি আজ 5টা বছর ধরে তো আমাকে এইভাবে ভিডিওর মাধ্যমে বেঁচে খাচ্ছ, তা এরপরে কি আমার শরীর বেঁচে খাওয়ার ধান্দা করেছো নাকি? তো তখন সে রেগে গিয়ে আমাকে বলছে যে তুই তো এইটারই যোগ্য, তুই তো এইটাই যোগ্য, কারণ তুই তো বেশ্যা, তো ভালো একটা রেট পাবো, ভিডিওতে আমি কত পাই তার থেকে বেশি পাবো। সেই বলে আমাকে মারামারি আবার শুরু করেছে। তা তো জানাই যারা আমার ডেইলি ব্লগ দেখতে যে ছেলে বৌমার ঘরে তার মা কিন্তু থাকতো। ঠিক আছে, যথারীতি সেদিনও সে সেখানেই মজুদ ছিল। তো সেই সব জিনিসগুলো সবই সে নিজের চোখে দেখেছে। দেখার পরে সে বলছে কি যে এই বিষ জিনিসটাকে না এইভাবে মারিস না, একবারে মেরে ফেল। বলার সাথে সাথে আমার খাটের উপরে থাকা কালো ওড়নাটা ছুঁড়ে ছেলের দিকে দিল। তো সেই ওড়নাটা বলছে কি যে দিয়ে বলছে যে এবার এই ওড়নাটাই গলা প্যাঁচিয়ে সিলিং এর সাথে ঝুলিয়ে দে, আর ওর মা বাবাকে ফোন করে বল যে মেয়ে গলায় ধরে গিয়েছে। তখন দেখছি সে তাড়াতাড়ি করে ওড়নাটা তুলছে। আমি তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ, এখান থেকে না বেরোতে পারলে কিন্তু আজ রাতে আমার এই যে রাত, এই রাতটা শেষ আমার এখানেই। আমি নিজের আত্মরক্ষার জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে গেছি। তো এবার রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে হাতের কাছে কি খুঁজে পেয়েছি,